অবশেষে তারেক রহমানের বিশেষ নির্দেশে গ্রেপ্তার করা হয় আসিফ নজরুলকে। সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় তাকে। 550 কোটি টাকার দুর্নীতি, ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, এবং তিনি বিদেশ পালিয়েও গেছেন। ক্ষমতা যখনই থাকবে তখন কিচ্ছু জানা যাবে না, ক্ষমতা শেষ হলে সব জানা যায়। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই দেশ ছেড়ে গেলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গ্রেফতার হয়েছেন আসিফ নজরুল। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার আসিফ নজরুলকে গ্রেফতার করা হবে। আসিফ নজরুলকে ঠেকাইয়া কানের নিচে দুইটা থাপ্পড় মাইরা জিজ্ঞাসা করেন, এই ভারতীয় কুত্তার বাচ্চা র আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি, মানে বাঁচবে না মানে মরে যাবে। মাঠ পর্যায়ে বিএনপি চায় আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করুক, অর্থাৎ আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকলেও মাঠের রাজনীতিতে ইতিমধ্যেই আওয়ামী লীগ আবার দৃশ্যমান হতে শুরু করেছে এবং সেই প্রক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ অন্তত নীরব, কোনো কোনো জায়গায় সরব সমর্থন দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রামঢাক করতে চাইছেন না। চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 550 কোটি টাকার দুর্নীতি, ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, এবং তিনি বিদেশ পালিয়েও গেছেন। ক্ষমতা যখনই থাকবে তখন কিচ্ছু জানা যাবে না, ক্ষমতা শেষ হলে সব জানা যায়। 18 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়েবের বিরুদ্ধে তদন্ত চলছে। এই তদন্ত এড়াতেই তিনি 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করেছেন। বিদেশে যাওয়ার সময় তার সরকারি জিও বা অনুমতি ছাড়পত্র ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। কি হইব এখন আর? সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা তাকে বিদেশে চলে যেতে সহায়তা করেছেন, এজন্যই বিমানবন্দরে তাকে প্রথমে আটকানো হলেও পরে ছেড়ে দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে তয়েবের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে তার প্রায় সবই ডক্টর ইউনূসের স্বেচ্ছায় করেছেন। তয়েব তার মেয়াদে গ্রামীণফোনকে নিয়ম নীতির বাইরে সুযোগ দিয়েছেন। উল্লেখ্য, গ্রামীণফোনের 39% শেয়ারের মালিকানা ডক্টর ইউনূসের নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমের। ইউনূস সরাসরি লাভবান হয়েছেন নানান বিষয়ে। যখন তিনি দুদকের নজরে তখনই তার গোপনে চলে যাওয়ার বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন বিস্মিত হয়েছে বলে জানা গেছে। এই পৃষ্ঠে আরও পরের পৃষ্ঠে খবর আছে, নগদের এখানে লোক বসে 150 কোটি টাকা নিয়েছেন, আরও নানান প্রকল্প করে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 550 কোটি টাকা। এখন যখন কেউ ক্ষমতায় থাকে, ডক্টর ইউনূস যখন ছিল, রিপোর্ট লেখার হয়তো সাংবাদিকদের সেই সাহস হয়নি, অথবা সাহস হলে সাংবাদিককে জেলে যেতে হবে। মানে ক্ষমতায় যে থাকে তখন তাকে ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা। এবার ক্ষমতার থেকে চলে যায়, জুতার মালা, জুতার মালা, জুতার মালা। এটাই হচ্ছে মনে হয় বাংলাদেশের গণতন্ত্র। আর ওই ক্ষমতার চেয়ারগুলো কি দিয়ে তৈরি এবং সমস্যা কি চেয়ারের জানি না, যেই বসে জনগণকে ভুলে যায়, মৌলিক দাবি ভুলে যায়, জনগণের সমস্যা ভুলে যায়। অথচ সে যখন ক্ষমতার বাইরে থাকে তখন সে প্রচণ্ড দেশপ্রেমিক এবং মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে। এবার তারা বসায় দেন কারবার সারা। এই সমস্যাটা কি, কাহিনী কি, আমি আজও জানি না। মানুষের মৌলিক সমস্যা, এই যে গ্রামীণ ফোন বলেন, এছাড়া অন্যান্য এই মোবাইল যারা, কি পরিমাণ প্যাকেজের ঝামেলা, কল রেট বেশি, এইগুলোর সমাধান না করে আরও উল্টা পার্সেন্টেজ বাড়াই দিয়ে গেছে প্রতিষ্ঠানগুলোকে। এখন কি করবেন? কিছুই তো করার নাই। এখন আরও হয়তো বের হবে, আরও দেশে বিদেশ থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডক্টর ইউনূস কী করেছে এখন সব জানা যাবে। জানা গেলে কী হবে? আর ডক্টর ইউনূসে উনি তো আন্তর্জাতিক মানের ফুটবলার, সরি খেলোয়াড়। এখন ওনাকে কে ধরবে? যে সরকারি আসুক নিশ্চয়ই ওনাকে নট টাচ, না হলে কিন্তু অনেক কিছু হয়ে যায়, ঝামেলা আছে। যাই হোক, আমরা চেয়েছিলাম মৌলিক অনেক কিছু, এখন হয় না, কি করবেন? কপাল খারাপ। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার আসিফ নজরুলকে গ্রেফতার করা হবে
48 ঘন্টার ভিতরে। কিন্তু আসিফ নজরুলকে 48 ঘন্টার ভিতরে কেন গ্রেফতার করা হবে, বা আসিফ নজরুলের আসলে অপরাধটা কি, ওনার সমস্যাটা কি? আপনারা কি জানেন যে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য আপনার আসিফ নজরুল একটা বক্তব্য রেখেছে জাতির সামনে, আর এটাকে উদ্দেশ্য করেই বর্তমান আমাদের বাংলাদেশের যেই তথাকথিত অন্তর্বর্তী গভর্নমেন্ট, তারাই বর্তমান আসিফ নজরুলকে গ্রেফতার করার একটা চরম আপনার নির্দেশনা দিয়েছে। এর ভিতরে আপনার সবার প্রথম যেই ব্যক্তি, সেটি হচ্ছে আপনার আমাদের ভুট্টো সাহেব নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম উনি জানান যে আসিফ নজরুল থেকে শুরু করে আমি তো অনেকদিন উপদেষ্টা ছিলাম, অতএব এরা বর্তমান শেখ হাসিনার কাছ থেকে টাকা খেয়ে কিংবা বাংলাদেশের টাকা তারা বিটকয়েনের মাধ্যমে, তারা ডলারের মাধ্যমে, ইভেন কি বিদেশে আপনার কি বলে হুন্ডির মাধ্যমে তারা নানান দেশে টাকা পাঠাচ্ছে প্রতিনিয়ত, যাতে তারা সেফ এক্সিট নিতে পারে। এটাকে কেন্দ্র করেই বর্তমান তারা এই ধরনের টাকা পাচারের সাথে যুক্ত। এখন আমার কথা হচ্ছে ভাই ভুট্টো সাহেব, আমি আপনাকে বলবো, আপনার শরীরে 5 আগস্টের পর থেকে এত মাংস কিভাবে হলো? মানে আপনি মানে এত স্বাস্থ্যর অধিকারী আপনি কিভাবে হলেন? কিভাবে হলেন আপনি? এটা আমরা বাঙালি জাতি সবাই জানতে চাই, শুধু আমি বলে না, আমরা সকলেই। কিন্তু কেন? তার সবচেয়ে বড় প্রধান বা মেইন রিজন সেটি হচ্ছে আপনার 5 আগস্টের পরে আপনারা যেভাবে বাংলাদেশ هلا هلا حبيبي حبيبي هلا شنو صور تيك توك؟ لا لا مو تيك توك إلا. نيوز شنو الناس؟ نيوز يعني بوليتكس مية مية هلا এনিওয়ে 5 আগস্টের পরে আপনার মানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কিংবা আপনারা যেভাবে বাংলাদেশের জনগণের নিয়ে যেভাবে খেলা করেছেন, এটার বিচারের অবশ্যই আপনাদের মুখোমুখি হতে হবে। আমি বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতির সকল কিছুর দায়িত্ব গ্রহণ করেছেন, কাজেই আপনার এটা ফরজ হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের এই গভর্নমেন্টের অধীনে যে বা যারা অতীতে বা আগে ছিল সকলকেই আপনি তাদের যেই পাসপোর্টটি সেটা জব্দ করা হোক। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি তাই নয়, তিনি কিন্তু মনে করে দেখুন নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ, এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে, এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে, সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে রাজি হন নাই, কিন্তু তিনি সরাসরি এ কথাটা বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের ওপরেই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিশ্বাস করেন না, এ বিষয়ে তার একটা আদর্শিক অবস্থান আছে। কারণ আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মনে রাখতে হবে কালকে তার দল অর্থাৎ বিএনপিকেও সেই একইভাবে নিষিদ্ধ করে ফেলা যায়। এমনকি 2024-এর ভয়াবহ মানে রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ও যখন দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছেন, তখনও কিন্তু বিএনপি তার জনশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে ওই যে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলতেই হবে সে দাবির সঙ্গে একমত হয়নি।
কাজেই বিএনপি তার এই অবস্থানে পরিষ্কার ছিল। এমনকি ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার সময়কার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারে। আবার মনে রাখতে হবে, সেই প্রেসিডেন্ট জিয়ার আমলে স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তারাও আবার রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়, দেশে ফিরে আসেন এমনকি গোলাম আজম পর্যন্ত। কাজেই বিএনপির এই আদর্শিক অবস্থান কিন্তু প্রেসিডেন্ট জিয়ার আমলের, যে তারা কোনো দলের ওপরেই রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে না, সকল মত পথের ব্যক্তিকেই তারা রাজনীতি করতে দেয়। কাজেই তারেক রহমানের জন্য এই অবস্থান নেওয়াটা সেভাবে বিএনপির রাজনৈতিক দিক থেকে দেখলে সেভাবে অস্বস্তিকর নয়। আর তারেক রহমান জানেন যে 2024-এর আগস্ট থেকে একেবারে 25-এর ডিসেম্বরে তিনি দেশে পা রাখার আগ পর্যন্ত তার দলকেও মাইনাস করে ফেলার যে সর্বাত্মক এক রকমের প্রচেষ্টা, ষড়যন্ত্র চলছিল। মানে রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসিবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজ বিদায় করব, হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও দেশে আসতে দেব না, হাসিনাকে তাড়িয়েছি, বিএনপিকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করব, এসব কথা তো এমনকি নির্বাচনী জনসভায় ভোটের আগের দিন পর্যন্ত হয়েছে। সে অবস্থায় তারেক রহমান জানেন যে যেই -2 পরিকল্পনা সেই 2007 থেকে চলছে, তাতে তাকে কত পক্ষকে বুঝিয়ে রীতিমতো এক রকমের সমঝোতায় এসে এবং তিনি কি আলাদা রাজনীতি তৈরি করবেন সেসব বিষয়ে এক রকমের প্রতিশ্রুতি দিয়ে কিভাবে বাংলাদেশে শান্তি আনবেন, স্থিতিশীলতা আনবেন, সেসব বিষয়ে এক রকমের সুস্পষ্ট বার্তা, প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে দেশে ফিরতে হয়েছে। আর তিনি যাদের গুপ্ত বলেন, মানে জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, এরা এখনো বিরোধী দলে যতটা অসন্তুষ্ট তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপির এমপিরা এবং জুলাই সনদটা ঝুলে পড়ার পর তারা যেমন অসন্তুষ্ট হয়ে আছেন, এবং এখন জামায়াতের আমির রাস্তা ঝাড়ু দিয়ে সময় ক্ষেপণ করছেন বটে, কিন্তু রোজার পর যখন বাংলাদেশে আবার নাকি আন্দোলনের মৌসুম, মানে একটা ঐতিহাসিকভাবে এই আন্দোলনের মৌসুম, সে সময় থেকেই এই বিরোধী দল যে আবারও এক রকমের চাঙ্গা হয়ে উঠবে, তাদের জায়গা ক্ষমতায় আবারও নিশ্চিত করতে, মানে তারা তো 18 মাস ধরে ক্ষমতায় ছিল, কাজে তাদেরকে ক্ষমতাচ্যুত করে যে তারেক রহমান সরকার, তাকে যে সংসদে, রাজপথে, সরকারে কোথাও তারা শান্তিতে থাকতে দেবেন না, তিনি যদি রাজনৈতিক সমীকরণটা পাল্টে না ফেলেন, তিনি যদি জোর জবরদস্তির রাজনীতি শেষ না করেন, সেটা তারেক রহমান ভালো মতো বোঝেন। তারেক রহমান সে বার্তায় তার প্রথম ভাষণে স্পষ্ট করেছেন। তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে শান্তি, শান্তি, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। 25শে ডিসেম্বর দেশে ফিরেই তার মানে স্বাগত জানানোর সম্বর্ধনার যে সভা, সেখানে যেমন সে ঘোষণা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেও তিনি উল্লেখ করেছেন, সরাসরি বলেছেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটা নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটা স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। এখন কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেমনটা জামায়াতে ইসলামীর নেতারাও বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতারাও বলেন, বিএনপি প্রধান তারেক রহমানও সে সুরেই বলেছেন, ভেবে নিয়েছেন যে সকল দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষের মানুষ তাদের ভোটার হয়ে গেছেন, তাদের সমর্থক হয়ে গেছেন, সেটা যাতে এই নিয়ে যাতে কোনো কনফিউশন, সংশয় তৈরি না হয়, তারেক রহমান তার বক্তব্যটাতে শেষ করেন একটা সুস্পষ্ট বার্তা দিয়ে, যেটা আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, ভোটারদের জন্য সবচেয়ে বড় বার্তা, যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরিতে কোনো বাধা দেবেন না, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির সুযোগ দেবেন, এবং সেটা খুব শিগগিরই। তারেক রহমান তার বক্তব্যের শেষে বলেন যে সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার, এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা মানে এটা নিয়ে কোনো দ্বিধা, সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই, যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, আওয়ামী লীগ ভোটাররা ব্যাপক হারে এই কথা বলছিলেন যে তাদের মার্কা নাই, নৌকা মার্কা নাই যে ব্যালটে, সেখানে তারা ভোট দিতে গিয়ে কি করবেন। এরপর আওয়ামী
আওয়ামী লীগের একটা অংশ ভোট দিতে গেছেন বিএনপিকে জামাত ঠেকাতে, এবং সে ভোট বিএনপির এরকম একটা নির্বাচনে কতটা কাজে এসেছে সেটাও তারেক রহমান জানেন। মানে তাদের এই যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার যে নির্বাচন, সে নির্বাচনে সে ভোট কতটা কাজে এসেছে সেটা যেমন তারেক রহমান জানেন, বিপুল সংখ্যক মানুষ যে ভোট দিতে আসেন নাই সেটাও তারেক রহমান জানেন, এবং স্বীকার করতে তিনি পিছপা হন নাই। সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। দেখেন, বিএনপির বিদ্রোহী নেত্রী রুমিন ফারহানা তিনি শপথ গ্রহণের পরেই দেখছিলাম বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে অন্তত 30% মানুষ তো ভোট দেয় নাই এবার, কারণ আওয়ামী লীগের অন্তত 30% ভোটার আছে। কাজেই তিনি ওই যে বিএনপির সংসদ সদস্য হয়ে 2018 নির্বাচনের পর সংসদে এসেছিলেন, আর এ দফায় 2026 সংসদে যাচ্ছেন, তিনি বলছেন এই দুই নির্বাচনের মধ্যে আর এই দুই সংসদের মধ্যে তিনি তো কোনো তফাৎ দেখছেন না। তাহলে এই আলাপটা যে রাজনৈতিক পরিসরে আছে সেটা তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী স্বীকার করেন, এবং যারা ভোট দিতে চান নাই তাদের যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠতে না পারেন, তাহলে যে তিনি আসলে সরকারে সংসদে কোথাও স্থিতিশীলতা পাবেন না। একটা সবার সরকার না হয়ে উঠতে পারলে একটা স্থিতিশীলতা দিতে পারবেন না নিজে যেমন জনগণকে, তেমনি তিনি প্রধানমন্ত্রী হয়ে আসলে স্বস্তিতে বসতে পারবেন না, সরকারটা গুছিয়ে নিতে পারবেন না। তারেক রহমান স্পষ্ট সেটা বোঝেন। তার আওয়ামী লীগকে প্রয়োজন, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফেরানোর প্রয়োজন। সে কারণেও তারেক রহমানকে ভোটের পর যে সংবাদ সম্মেলন তিনি করলেন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের ব্যাপারে কি ভাবছেন, কিভাবে রিকনসিলিয়েশন করবেন, মানে সমঝোতার পরিবেশ, সহাবস্থানের পরিবেশ কিভাবে তৈরি করবেন। দুটো তিনটে শব্দে ইংরেজিতে উত্তর দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন থ্রু রুল অফ ল। শুনে আসি কি বলছেন তিনি। With the many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।